নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন টপিক নিয়ে আজকে আলোচনার জন্য ফিরে এলাম। আপনারা নিশ্চয়ই সবাই খুব ভালো আছেন। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব বলে ভেবেছি সেটা হচ্ছে যে ক্রনিক কিডনি ডিজিজ পেশেন্ট যারা আমাকে বা বিভিন্ন নেফ্রোলজিস্টদের দেখান, এমন একটা সিচুয়েশন হলো যে একটু হঠাৎ করে ক্রিয়েটিনিনটা বেড়ে গেছে অনেকটা, সেটা কি কমানো সম্ভব? তো সেইটা নিয়ে একটু আলোচনা করার জন্য আজকের এই টপিকটা তৈরি করলাম। তো কেন হঠাৎ করে কখনো কখনো ক্রিয়েটিনিন নর্মালের যে ভ্যারিয়েশন হয় তার থেকে বেড়ে যায়? অনেকগুলো কারণ আছে, তার মধ্যে কতগুলো ফিজিওলজিক্যাল কারণ, কতগুলো প্যাথোলজিক্যাল কারণ। ফিজিওলজিক্যাল মানে নর্মাল বডি রেসপন্সে বেড়েছে, কখনো কখনো প্যাথোলজিক্যাল মানে কোনো একটা রোগ এটাকে বাড়িয়েছে। তো ফিজিওলজিক্যাল কারণে কেন ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে? অনেক সময় পেশেন্টরা আমাদের কাছে আসেন প্রায় দেখাতে 2 বছর, 1.5 বছর, 2 বছর পরে। অনেকদিন আগে দেখাতে বলা হয়েছিল, তখন দেখাননি। আগের যে ওজন আর এখনকার ওজনের মধ্যে তারতম্য হয়েছে, মাসল মাসের মধ্যে তারতম্য হয়েছে। সেক্ষেত্রে ক্রিয়েটিনিন যেহেতু মাসল থেকে তৈরি হয়, ক্রিয়েটিনিন কিন্তু এই বডি ওয়েট এবং মাসলের চেঞ্জের জন্য কিন্তু পরিবর্তন হতে পারে, সেটা কিডনি খারাপ নাও ইন্ডিকেট করতে পারে। একটা কমন জিনিস যেটা হয় সেটা ক্রিয়েটিনিনে, সেটা হচ্ছে যে কিছু ওষুধ খেলে ক্রিয়েটিনিন একটু নর্মালের থেকে বেড়ে থাকে। তার মধ্যে কিছু ব্লাড প্রেশারের ওষুধ আছে, যেমন সার্টেন গ্রুপের ওষুধ, টেলমিসার্টেন, ওলমিসার্টেন, ভ্যালসার্টেন। এগুলো খুব আদারওয়াইজ সেফ ওষুধ, খুব কার্যকরী ওষুধ, কিন্তু কখনো কখনো এগুলো খেলে 15-20% ক্রিয়েটিনিন রাইজ হতে পারে, যেটা ফিজিওলজিক্যাল লিমিটের মধ্যে পড়ে। আবার আজকালকার দিনে SGLT2 ইনহিবিটর যেমন ড্যাপাগ্লিফোজিন, এমপাগ্লিফোজিন, এই ওষুধগুলো খেলেও একটা 15-20% ক্রিয়েটিনিন রাইজ হতে পারে, যেটা কিনা রিভার্সেবল বা আবার পরে ঠিক হয়ে যাবে। 6 থেকে 8 মাসের মধ্যে এটা আবার আগের জায়গাতে নেমে আসে। এটা কিডনি খারাপ ইন্ডিকেট করে না। তো এই ধরনের জিনিসগুলো যখন আমরা রুল আউট করে নিলাম, তারপর যখন অ্যানালাইসিস করতে বসলাম, আলোচনা করতে বসলাম যে আর কি কারণ হতে পারে। সদ্য ক্রিয়েটিনিন 2 মাস আগে যে ক্রিয়েটিনিন ছিল তার থেকে প্রায় অনেকটা বেড়ে গেছে, প্রায় 50% বা 100% ক্রিয়েটিনিন বেড়ে গেছে। তো মোস্ট কমন কারণ যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে না বুঝে ব্যথার ওষুধ খেয়ে ফেলা। তো ব্যথার ওষুধ আমরা সবসময় যেগুলো পেইন কিলার বলে জানি, তার সবার না সব নাম তো আমরা জানি না। অনেক সময় প্রচণ্ড দাঁতের ব্যথা বা প্রচণ্ড পেটে ব্যথাতে আমরা কোনো ওষুধের দোকানে চলে গেলাম, আমাদের চট করে একটা ওষুধ দিয়ে দেওয়া হলো, সেটা কিডনি রোগীরা যখন খেলেন সেটা হয়তো তার পক্ষে খুব ক্ষতিকর হলো, ক্রিয়েটিনিনটা ঝপ করে বেড়ে গেল। একটা সিঙ্গেল সেরকম ধরনের যেগুলো বারণ করা থাকে, যে NSAID গ্রুপের যে ওষুধগুলো, যে কোনো NSAID-তেই ক্রিয়েটিনিন বেড়ে যেতে পারে। এটা কিডনির পক্ষে কম ক্ষতিকর, এই NSAID-টা কিডনির পক্ষে বেশি ক্ষতিকর, এরকম ব্যাপার যদিও আছে। তবে যাদের ক্রিয়েটিনিন বেশি তাদের পক্ষে ইভেন যেগুলো সেফ NSAID তাতেও ক্রিয়েটিনিন কিন্তু হঠাৎ করে লাভ দিয়ে বেড়ে যেতে পারে। সুতরাং সেক্ষেত্রে খুব সতর্ক হতে হবে যে আমরা NSAID খাচ্ছি। কিছু কিছু কোলেস্টেরল কমানোর ওষুধে কিন্তু ক্রিয়েটিনিন বাড়ে। এটা সবসময় আমরা যখন দেখি যে ক্রিয়েটিনিন বাড়ানোর কারণ কি, ওষুধগুলো পর্যালোচনা করে দেখলাম যে ফিব্রেট জাতীয় ওষুধ যদি খান কেউ, তাহলে একটা ক্রিয়েটিনিন বাড়ার টেন্ডেন্সি থাকে, এবং অবভিয়াসলি এটা খুব রিভার্সেবল। ফিব্রেট কমিয়ে দিলে বা বন্ধ করে দিলে ক্রিয়েটিনিন আবার আগের জায়গাতে চলে আসে। তো এই অ্যানালিসিস মোটামুটি যখন হয়ে গেল, এবং এছাড়াও রোগী যখন পরিষ্কার করে আমাকে বললেন যে আমি কোনো ওভার দ্য কাউন্টার কোনো ওষুধের দোকানে গিয়ে অন্য কোনো অ্যালোপ্যাথিক বা আয়ুর্বেদিক ওষুধ খাননি, যেটা প্রেসক্রিপশন করা অ্যালোপ্যাথিক বা যা হোমিওপ্যাথিক বা আয়ুর্বেদিক ডাক্তারবাবুর দেওয়া নয়, হঠাৎ করে দোকানে গিয়ে কেনা, এগুলোতেও ক্রিয়েটিনিন বাড়তে পারে। সমস্ত ওষুধই কার্যকরী, হোমিওপ্যাথিক ওষুধ আর আয়ুর্বেদিক ওষুধেও অনেক উপকার আছে, কিন্তু অবশ্যই সেগুলো সেরকম হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক ডাক্তারবাবুর কাছে গিয়ে প্রেসক্রিপশন করে নিতে হবে, বা হোমিওপ্যাথি বা আয়ুর্বেদিক হসপিটালে গিয়ে প্রেসক্রিপশন করে নিতে হবে। ওভার দ্য কাউন্টার অ্যালোপ্যাথিক, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক যে কোনো ওষুধই ওভার দ্য কাউন্টার নেওয়া চলবে না, তাতে ক্রিয়েটিনিন কিন্তু বেড়ে যেতে পারে। পেশেন্টের এই কারণগুলো নেই, ওষুধ খাননি সেরকমভাবে, ওভার দ্য কাউন্টার নেননি, যে ওষুধগুলোতে বাড়ে সেগুলো আমরা রুল আউট করে নিলাম। নেক্সট তখন আমরা দেখার চেষ্টা করি যে এই গত 15 দিন, 1 মাস, 2 মাসের মধ্যে কি কোনো মেজর ইলনেস হয়েছে। মেজর ইলনেস মানে একটা বেশ সর্দি কাশির বড় ধরনের ধাক্কা গেছে,
যেটাতে বেশ কফ উঠেছে, জ্বর মতন হয়েছিল, বা একটা ডায়রিয়া হয়েছে সিভিয়ার গত 15 দিন 1 মাসের মধ্যে, তাতে বেশ কয়েকবার 8 বার 10 বার লুজ স্টুল হয়েছে, সেটা কয়েকদিন ধরে চলেছে, তার জন্য কিছু ওষুধও খেতে হয়েছে, হয়তো ওআরএসও খেয়েছেন। আবার কখনো কখনো দেখা যাচ্ছে যে এমনি জ্বর হয়েছে, সর্দি কাশি না, ডায়রিয়া না, এমনি ভাইরাল ফিভার জ্বর হয়েছে, যেটা বেশ কিছুদিন চলেছে, 5 দিন 6 দিন চলেছে। এই যে কোনো ইন্টারকারেন্ট ইলনেসে, যেটা ডায়রিয়াই হোক বা রেসপিরেটরি ইলনেসই হোক বা এমনি জ্বরই হোক, বা যাদের ধরা যায় যে সিওপিডি বলে একটা ফুসফুসের রোগ আছে, খুব কমন, যাদের ক্রনিক কিডনি ডিজিজে আছে, যারা স্মোক করেছেন তাদের বেশি হয়। শীতের মধ্যেই সিওপিডির খুব বাড়াবাড়ি হয়, বারবার এক্সারসারবেশন হয়, তখন আবার কফ, শ্বাসকষ্ট শুরু হয়, তখন কিন্তু ইনফেকশনের জন্য ক্রিয়েটিনিনও বেড়ে যায়। এরকম কিছু কি হয়েছে? এগুলো যদি হয় তাহলে কিন্তু ধীরে ধীরে রোগটার প্রকোপ যখন চলে যাবে, ক্রিয়েটিনিন আবার আগের জায়গাতে চলে আসবে, প্রোভাইডেড কিছু কিছু স্পেসিফিক ওষুধ আছে, সেগুলো ডাক্তারবাবু দিলেন, কিছু হাইড্রেশন, জলের ভাগটা কম বেশি দেখে ডায়ুরেটিক জাতীয় ওষুধ অ্যাডজাস্ট করলেন। এবং ডায়ুরেটিক প্রশ্নের যখন কথাটা উঠলো, তখন এটাও বলে রাখতে হবে ডায়ুরেটিক কাকে বলি আমরা, যে ওষুধগুলো দিয়ে ইউরিন বাড়ানো যায়। যখন পা ফোলা থাকে সেই ওষুধগুলো ব্যবহার করে ইউরিন বেশি হয়। তো কিডনির ডাক্তারবাবুরা শুধু ডায়ুরেটিক ব্যবহার করেন না, হার্টের ডাক্তারবাবুরা ডায়ুরেটিক ব্যবহার করেন, লিভারের যারা রোগে ভুগছেন তারাও ডায়ুরেটিক খান। অনেক সময় সিওপিডি পেশেন্ট, যাদের রাইট সাইডের হার্ট ফেলিয়ার থাকে, তাদের পা ফুললে তাদেরও ডায়ুরেটিক ব্যবহার করা হয়। এখন এই ডায়ুরেটিক ব্যবহারের মধ্যে খুব একটা সূক্ষ্ম মাত্রা আছে। যখনই ডায়ুরেটিক ব্যবহার করে পা ফোলা কমে গেল, শরীরের ভেতরের এক্সেস জলটা যখন বেরিয়ে চলে গেল, তখন কিন্তু ইউরিয়া ক্রিয়েটিনিন বাড়ে। সুতরাং ডায়ুরেটিক ইনডেফিনিটলি কাউকে না দেখিয়ে কোনো ডাক্তারের গাইডেন্স ছাড়া খাওয়াটা কিন্তু ঠিক নয়। এর ডোজ অ্যাডজাস্ট করা উচিত। আমি যখনই ডায়ুরেটিক ওষুধ দিই, ডোজ বাড়াই, তখন খুব তাড়াতাড়ি 7 দিন বা 10 দিন বা 15 দিনের মধ্যে পেশেন্টকে চলে আসতে বলি যে ডোজ অ্যাডজাস্ট করতে হবে, কমাতে হবে। এক্সেসিভলি ডায়ুরেটিক খেয়ে গেলে ডিহাইড্রেশন হয়ে যায়, তাতে যেমন ক্রিয়েটিনিন বাড়ে, তেমন পটাশিয়াম, সোডিয়াম এগুলোরও তারতম্য হতে পারে। তো এই সব ডায়ুরেটিক নেই বা ডায়ুরেটিক অ্যাডজাস্ট করা হয়ে গেছে, এই ইন্টারকারেন্ট ইলনেস হয়েছিল সেগুলো দেখা হয়ে গেছে, সেগুলো কোনো কারণ নেই, তা সত্ত্বেও যখন ক্রিয়েটিনিন বেড়ে গেছে, তখন আমাদের ভাবতে হয় যে কিডনিতে অন্য কোনো রোগ হলো কিনা, বা যে রোগটার জন্য কিডনি খারাপ হয়েছে সেটা বাড়াবাড়ি হলো কিনা। আমাদের জানতে হবে যে যে কোনো রোগেই যে ক্রনিক কিডনি ডিজিজ হয়, সেটা ব্লাড প্রেশারের জন্য, ডায়াবেটিসের জন্য, এই প্রত্যেকটা রোগের একটা গতিপথ আছে। প্রত্যেকটা রোগ কিন্তু সারা জীবন একই রকম ভাবে সরল রেখায় চলে না। প্রত্যেকটা রোগী ক্রমাগত আস্তে আস্তে কিডনির ফাংশন লুজ করে, জিএফআর লুজ করে। কখনো কখনো এই জিএফআর লুজটা এরকম গ্র্যাজুয়ালি না নেমে একটু ধাপে ধাপে জাম্প করে করে নামে। তো সেই সময় যখন অন্য কোনো কারণ খুঁজে না পাওয়া যায়, তখন আমরা এই সিদ্ধান্তে আসি যে জিএফআর একটু লাফ দিয়ে নিচে নেমে গেছে, অ্যাজ সাচ কোনো কারণ কিন্তু ছিল না। খুব কমনলি একজন মানুষের একটা ডায়াবেটিক কিডনি ডিজিজ আছে, তার ক্রিয়েটিনিন 2 মাস আগে 2 ছিল, আবার 2 মাস পরে দেখা গেল যখন এসছেন তখন ওটা 4 হয়ে গেছে। সমস্ত আমরা হিস্ট্রি থেকে যে জিনিসগুলো আলোচনা করলাম, সেই জিনিসগুলোকে আস্তে 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 বাদ দিয়ে, রুল আউট করে দিয়ে দেখলাম যে না, সেরকম কোনো কাজ নেই, কোনো কারণ নেই। তাহলে আর কি কারণ হতে পারে? এই সময় ডাক্তাররা আমরা কিছু কিছু স্পেসিফিক ইনভেস্টিগেশন দিই। তার মধ্যে একটা হচ্ছে একটা আল্ট্রাসাউন্ড করতে দিই। অনেক সময় পেশেন্টরা বলেন যে ডাক্তার 6 মাস আগেই তো বা 3 মাস আগে তো একটা আল্ট্রাসাউন্ড করলাম, আপনি আবার আল্ট্রাসাউন্ড করতে দিলেন। কেন দিলাম আল্ট্রাসাউন্ড করতে? যে অনেক সময় দেখা গেল আল্ট্রাসাউন্ডে একটা ছোট্ট স্টোন আটকে আছে, বা আল্ট্রাসাউন্ডে কিডনির মধ্যে একটা ছোট জল জমেছে, বা প্রস্টেটটা বড় হয়ে দুদিকের কিডনিগুলো ফুলেছে। এই যে কারণটা ধরা পড়লো, এটা কিন্তু খুব ইজিলি কারেক্ট করে দেওয়া সম্ভব, করে ক্রিয়েটিনিন কমিয়ে দেওয়া সম্ভব। আপনার ডায়াবেটিসের কিডনি রোগ আছে বলে আপনার কিডনি স্টোন হতে পারে না, এমন কোনো ব্যাপার নেই। যখন দুটো রোগ একসঙ্গে থাকে, তার মধ্যে এই স্টোন জাতীয় রোগগুলোর চিকিৎসা করলে কিন্তু দেখা যায় যে বেড়ে যাওয়া ক্রিয়েটিনিন অনেক সময় কমে গেছে। আরেকটা টেস্ট খুব কমনলি আমরা দিই, সেটা হচ্ছে ইউরিন কালচার। বেশিরভাগ ক্ষেত্রেই ডায়াবেটিস পেশেন্টদের যখন ইউরিনের ইনফেকশন হয়, সেটা খুব সিভিয়ার ইনফেকশন না হলেও আমরা দেখেছি কিন্তু ক্রিয়েটিনিন বেড়ে যায়। এবং অনেক সময় ইউরিন কালচার পজিটিভ থাকলে, পেশেন্টের সিমটম না হলেও, তখন ট্রিটমেন্ট করলে কিন্তু ইউরিনের ইনফেকশনটা কমে গেলে ক্রিয়েটিনিন কমে যায়। এছাড়াও কিছু কিছু অ্যাসিমটোম্যাটিক কিডনি রোগ হয়, সেগুলো বয়স্ক মানুষদের বেশি হয়। সেগুলো হলে
যে ক্রিয়েটিনিনের কারণটা বাড়ার কারণটা পরিষ্কার হয় না, তখন কিছু কিছু টেস্ট দিলে সেই রোগগুলো ধরা পড়লে তার চিকিৎসা করলে ক্রিয়েটিনিন কমে যায়। সব থেকে যে গুরুত্বপূর্ণ জিনিস দুটো, সেই দুটো সব থেকে শেষে আলোচনা করব। সেটা হচ্ছে যে ক্রিয়েটিনিন প্রয়োজনের থেকে বা এক্সপেকটেশনের থেকে বেড়ে যাওয়ার সবচেয়ে প্রধান দুটো কারণ হচ্ছে যে ব্লাড প্রেশারের কন্ট্রোলটা খারাপ হয়ে যাওয়া এবং সুগারের কন্ট্রোলটা খারাপ হয়ে যাওয়া। অন্য সমস্ত জিনিস যদি আমরা ভুলেও যাই, যদি আমরা দেখি যে গত 3 মাসে একজন মানুষের ব্লাড প্রেশার প্রায় 180, 200 এরকম করে চলছে, তাহলে ডেফিনেটলি সেটা একটা কারণ যে ক্রিয়েটিনিন বেড়ে গেছে। এবং এক্ষেত্রে ব্লাড প্রেশার প্রপার ওষুধ দিয়ে, ডায়েটের মাধ্যমে, নুন কন্ট্রোল করে, জল কন্ট্রোল করে যদি আমরা কন্ট্রোল করতে পারি আগামী 1-2 মাসের মধ্যে, দেখা যায় যে ধীরে ধীরে ক্রিয়েটিনিনটা প্রায় আগের জায়গাতে চলে এসছে। সিমিলারলি কারোর যদি গত 2 মাস 3 মাস ধরে কোনো কারণে সুগার আনকন্ট্রোল থাকে, সেটা নানা কারণে হতে পারে, তিনি ওষুধ পাচ্ছেন না বা ওষুধ খেতে পারছেন না বা ইনসুলিন লাগাতে কোথাও ভুল হচ্ছে বা বাড়িতে এমন কোনো প্রবলেম হয়েছে যে ওষুধটা রেগুলারলি খাওয়া হয়নি, এসব কারণে গত 3 মাসে সুগারটা বেশ হাই থেকেছে, সেক্ষেত্রেও ক্রিয়েটিনিন বাড়তে পারে। এই সুগারের জন্য ক্রিয়েটিনিনটা বেড়ে যাওয়াটা কিন্তু একটু বেশি ক্ষতিকর। প্রেশারের ক্রিয়েটিনিন বেড়ে যাওয়াটা প্রেশার কন্ট্রোল করলে যদি কমেও আসে, সুগারের ক্রিয়েটিনিন বাড়াটার এফেক্ট কিন্তু অনেক দিন পর্যন্ত থাকতে পারে। সুতরাং সুগারের রোগীরা খুব কেয়ারফুল থাকবেন সকলেই প্রেশার এবং সুগার কন্ট্রোলটা আগে ঠিক করার জন্য। কিডনির জন্য অনেক ওষুধ খেতে পারেন, কিডনির জন্য অনেক ডায়েট কন্ট্রোল করতে পারেন, অনেক ইউটিউবের ভিডিও আপনারা দেখতে পারেন। দেখে দেখে আমরা ওষুধ সম্বন্ধে, ডায়েট সম্বন্ধে অনেক আলোচনা করতে পারি, কিন্তু মনে রাখবেন দুটো জিনিস ভুললে চলবে না। সেটা হচ্ছে 1 প্রেশার কন্ট্রোল, 2 সুগার কন্ট্রোল। এই দুটো যদি খারাপ হয় তাহলে কিডনি কিন্তু ভালো থাকবে না, ক্রিয়েটিনিন বেড়ে যাবে এবং সেই বাড়াটা অনেক সময় রিভার্সেবল হবে না। আশা করি একটা ওভারঅল আইডিয়া করা গেল কেন হঠাৎ করে ক্রিয়েটিনিন বেড়ে যায়, মোটামুটি কারণগুলো কি কি, ডাক্তারবাবুরা কি করে অ্যানালিসিস করে সিদ্ধান্তে আসেন এবং আপনাদের সেরকমভাবে বলেন, কিছু কিছু টেস্ট এক্সট্রা দেন, সেগুলো কেন দেন সেগুলো আশা করি ক্লিয়ার হলো। আজকে এই পর্যন্তই, আবার পরের এপিসোডে নতুন করে টপিক নিয়ে দেখা হবে। ধন্যবাদ।